জাঙ্কুক বিদেশে ছিল। সাধারণ মানুষের নিকট তার লাইফস্টাইল অস্বাভাবিক। প্রায় বিদেশিদের মতো চলাফেরা পুরুষটা। পোশাক আশাক থেকে শুরু করে কথাবার্তা, খাবার দাবার, এভরিথিং তীর এসব আগে থেকেই জানা। যেহেতু তীর মা এক সময় এই অফিসে জব করত, তখন শুনেছিলাম আরিনের বড় ছেলে বিদেশে পড়াশোনা করে। তারপর যখন বিয়ে হলো, পরে সে নিজেও অফিসে জয়েন করলো। এরপর অফিসের অধিকাংশ মেয়ে স্টাফের মুখে মুখে জাঙ্কুকের নাম খেলা করত। দেখতে সুদর্শন হওয়ায় এটা একবার সাক্ষাৎ পেয়েছিল অফিসের মেয়েগুলো। তারপর থেকে জাঙ্কুকের জন্য ওরা পাগল। কে জানে জাঙ্কুকের চরিত্র কেমন। মূলত বিয়ের আগে না জানলেও পরবর্তীতে ঠিকই বুঝেছিল। এমন বড়লোক হওয়ার সত্ত্বেও কেন তাকে আরে পছন্দ করে নিজের ছেলের বউ করলো? কারণ তো ছিল, সেটা তীর মা বুঝতে পারেনি। তিনি ভেবেছিলেন মেয়ে রূপবতী, তারপর পড়াশোনা করছে, ফ্যামিলির স্ট্যাটাস ভালো, সেজন্য মেয়ের জন্য ভালো ঘর থেকে প্রস্তাব এসেছে। তাছাড়া তাকেও তো চিনেন দীর্ঘদিন ধরে আরে, সেই জন্যই হয়তো। যদিও কারণগুলো সব সত্যি, তবে তার মধ্যে অন্যতম কারণ এটা যে তুই দেখতে সুন্দর। শুধু সুন্দর গায়ের রং নয়, মেয়েটার চেহারাও মারাত্মক। তীর মাও মেয়েকে দ্রুত বিয়ে দিতে চাইছিলেন। মেয়ে সুন্দরী হওয়ায় দৌড়তে ভালো লোক চক্ষু পড়ত। যেমন ভালো মানুষ সসম্মানে বিয়ে প্রস্তাব নিয়ে আসতো, তেমন একদল খারাপ লোকও গুণজর দিত। জানে তার মায়ের তাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার মধ্যে এটা একটা বড় রিজন। মনে কিছুটা সবার প্রতি অভিমান রয়েছে, যে যেভাবে পারছে তাকে ব্যবহার করছে। মা নিজের মেয়ের ভালোর জন্য, শ্বশুর নিজের ছেলের ভালোর জন্য। এখানে তার সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মেলে তাকালোতে পাশে শুয়ে আছে জিয়ন জাঙ্কুক। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো জাঙ্কুকের মুখের দিকে। কত নিষ্পাপ দেখাচ্ছে পুরুষটাকে, অথচ এই মানুষটা একটা জঘন্য। চোখে ঘুম নেই, রাত প্রায় শেষ। না চাইতেও জাঙ্কুকের লাগেজ প্যাকিং করতে সাহায্য করতে হয়েছে। যদিও লাগেজটা ওর নিজেরই, তবুও যেহেতু জাঙ্কুকের সাথে যাওয়ার ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে যেতে হচ্ছে। সেক্ষেত্রে মন কাজে লাগছে না। তারপর এমন অসভ্য মানুষ যদি তার অধিকার প্রাপ্ত স্বামী সারাক্ষণ দোহাই দিয়ে মা বোনকে সামনে রেখে ব্ল্যাকমেল করে, তাহলে তো না গিয়ে উপায় নেই। বিরক্তকর সুরে অস্পষ্টভাবে বলল, অসভ্য পুরুষ। জাঙ্কুক আচমকাই চোখ খুলে তাকালো। স্পষ্ট দেখতে পেল এটা। থতমত খেলো। জাঙ্কুক তার দিকে তাকিয়ে বলল, আমাদের কিন্তু এখনো বাসর হয়নি। তো তুমি আমাকে ক্যারেক্টারলেস উপাধি কিভাবে দিতে পারো? আপনি তো এমনই, তাই এটা দেওয়ার কিছুই নেই। লড়বে না। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলল কথাটা। তে হাত দিয়ে জাঙ্কুকের বুকে ধাক্কা দেয় আর বলে, ছাড়ুন। সন্ধ্যায় কিসটা ঠিকঠাক হয়নি। ক্যান আই ট্রাই এগেন? জাঙ্কুক বাঁকা হেসে কথাটা বলল। তে চমকালো আর সাথে সাথে বলে উঠল, নো নো নেভার। ইয়েস, দূরে যান। জাঙ্কুক কি সোনার পাত্র? একটু নড়ে না, শুধু চক্ষুদাই বন্ধ করে আবার বলল, আপনার এখানে আসার মূল উদ্দেশ্য কি আমাকে নিজের বেড পার্টনার বানানো? এমন হলে এতদিন তুমি আমার রুমে থেকেও কুমারী থাকতে না। কথা সত্যি, ফেলে দেওয়ার মতো নয়। কথা বাড়িয়ে ঝগড়া করার ইচ্ছা করছে তাদের, নয়তো আরো কয়েকটা কথা হয়তো জাঙ্কুককে শুনিয়ে দিত। তবে এখন তে অন্য কিছু চিন্তা করছে। আসলে তার এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। যাওয়া উচিত জাঙ্কুকের সাথে। অন্তত পক্ষে পুরুষটার সম্পর্কে আরো ভালো করে ইনফরমেশন সে নিতে পারবে। সেক্ষেত্রে তার এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। তাই জাঙ্কুকের সাথে কোরিয়ায় যাবে মন স্থির করলতে। বিয়ে তো বাঙালি মেয়েদের একবারই হয়। এটা তের দাদি আগে থেকে সবসময় বলতো। তের দাদা
তের বাবার জন্মের কয়েক বছর পরে মারা গিয়েছিলেন। তের দাদি ছিল জমিদার বংশের, অর্থ সম্পদ ছিল প্রচুর। তিনি দেখতেও বেশ ছিলেন রূপবতী। স্বামী মারা যাওয়ার পর বিয়ের জন্য পরিবার যেমন চাপ দিত, তেমন অনেকে প্রস্তাব নিয়ে আসত, কিন্তু তিনি আর বিয়ে করেননি। নিজের বাবার বাড়িতে থেকে ছেলেকে মানুষ করেছিলেন। যদিও এতে ওনাকে ওই পরিবারের সকল কাজ করতে হতো, তবে এতে ওনার কোনো আক্ষেপ ছিল না, কারণ ছেলে লেখাপড়া করতে পারছে, নিজেরা থাকার জায়গা পাচ্ছে, আবার 2 বেলা ভালো মন্দ খেতে পেত। এই তো আর কি লাগে। কিন্তু পান্ডা তবুও বিয়ে করেনি। এইসব তো পেয়ে সুরে সুরে বড় হয়েছে। নিজের মাও তো কম বয়সে বিধবা হয়েছে, কই তিনিও তার বিয়ে করেননি। যদিও দাদি মা এবং তার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, তবুও তে চাচ্ছে না ডিভোর্স থাক বা নিজের চরিত্র লাগাতে। এখানে জাঙ্কুক যদি নিজেকে সত্যি শুধরে নেয়, তাহলে সে সম্পর্কটাকে আবার সুযোগ দিবে। অতীতে কি হয়েছে এসব না ঘেটে ভবিষ্যৎটা সুন্দর করতে চাইতে। সকাল সকাল তে চমৎকার একটা স্বপ্ন দেখল। সে আর জাঙ্কুকের একটা বাচ্চা পুরো বাড়ি দৌড়াদৌড়ি করছে এবং বাচ্চাটা দেখতে জাঙ্কুকের মতো। এমন স্বপ্ন দেখে মেয়েটা হতভম্বিত। আশ্চর্যের 8ম পর্যায়ে তে কি দেখলো এসব, সে নিজেও যেন ভেবে অবাক। শোয়া থেকে উঠে আরো চমকালো, বিস্ময় নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক একটা লাগেজ নিয়ে বসেছে, যার মধ্যে অনেকগুলো ড্রেস দেখা যাচ্ছে। লাগেজ নিয়ে বসেছে, সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে লাগেজের ভিতর সবগুলো ড্রেসই মেয়েদের। দেখেই বোঝা যাচ্ছে সবগুলো এক্সক্লুসিভ। তে আনমনে জিজ্ঞেস করলো, এগুলো তোমার? জাঙ্কুক লাগেজের ভিতর কিছু খুঁজতে খুঁজতে জবাব দিল। তে অপ্রস্তুত হয়। জাঙ্কুক কি মজা করছে? তার হলে এতদিন দিল না কেন? লাগেজটা তো জাঙ্কুক আসার সময় নিয়ে এসেছিল। তে তো ভেবেছিল হয়তো জাঙ্কুকের এটা, সেই জন্য আগ্রহ নিয়ে দেখেনি। যদিও জাঙ্কুকের আনা কোনো কিছুই তে ব্যবহার করছে না, শুধু ল্যাপটপটা RM কিনে দিয়েছিল বিদায় ব্যবহার করছে। আসার সময় নিয়ে এসেছিল, বাট ফিরে এসে তোমার সাথে কথা বললে মনে হলো এগুলো যদি তোমাকে এখন নিয়ে তাহলে আগুনে ঘি দেওয়া হবে। তারপরে জাঙ্কুক বলল তেকে কথাটা। তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক নিস্তেজ উঠে দাঁড়ালো। হাতে একটা ওভারকোট, একটা গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট রয়েছে। একদম কাছে সে তীর কোলে রাখলো সেগুলো। তে তখনও তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের ভালো লাগে যখন তে এভাবে তাকিয়ে থাকে ওর দিকে। মন চায় ঠোস-টাস কয়েকটা চুমু খেতে। ইস, ইচ্ছে হচ্ছে। আর জাঙ্কুক বুঝি এমন ইচ্ছে পূরণ করবে না? এটা কি কখনো হতে পারে? মোটেও না। জাঙ্কুক আচমকাই ঝুঁকে গেল, দূরত্ব কমল। আদর স্পর্শ করতেই তে শখকে ছুঁয়ে গেল পুরো শরীর। সর্বদাই জাঙ্কুকের স্পর্শ করলে তে ছুটাছুটি করে, নিচ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য খুব তাড়াহুড়ো ঝটপট করে। কখনো তেমন ভাবে পুরুষটার স্পর্শ অনুভবের মনোভাব আসেনি তের, কিন্তু এটার অনুভূতিতে আজ যেন কিছুটা অনুভব করেছে। নিজের অজাতে একটা হাত জাঙ্কুকের পিঠে চলে গিয়েছে। জাঙ্কুক কি আশকারা পেল? মনে কি পুলকিত হলো? মস্তিষ্ক নিশ্চয় আরো কিছু চেয়েছে, কিন্তু জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করলো। শুধু বউয়ের আদর সাধু পর্যন্ত সীমাবদ্ধ রইল। তে চোখ বন্ধ করে আছে। জাঙ্কুক বসে থাকা অবস্থায় এই প্রথম তেকে নিচ থেকে চোখ বন্ধ করে রাখতে দেখল। মুগ্ধ হয়ে জাঙ্কুক বউয়ের বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে বলল, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ, বাট ডোন্ট ওয়ারি, আমি তোমাকে হার্ট করব না। জাঙ্কুক বিশাল সুন্দর একটা বাড়ির সামনে গাড়ি থেকে নেমেতে আচমকায় জাঙ্কুককে ডাকলো। জাঙ্কুক ইয়ঞ্জনের হাতে চাপ দিল গাড়ি। ইয়ঞ্জন সেটা নিয়ে চলে গেল। জাঙ্কুক তের এক হাত নিজের হাতের মুঠোয় নিল, জবাবে বলল, বলো সুগন্ধি ফুল, এগুলো কি আপনার গাড়ি? তে বিস্ময় নিয়ে সামনে ঘাটের একটা ছাউনির নিচে রাখা গাড়িগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করলো। 4টা গাড়ি ওখানে।
তে হয়তো এগুলোর নামও জানে না, সবগুলো গাড়ি কালো। তে প্রশ্নটা করে পরক্ষণে নিজের থতমত খেল। এটা কোনো প্রশ্ন হলো? তে নিজের উপর বিরক্ত হলো। যার সম্পূর্ণটা কালো টাকা দিয়ে ঘিরা, তার 4-5টা গাড়ি এক্সক্লুসিভ থাকবে, এটা কোনো কি আশ্চর্যের বিষয় হলো? জাঙ্কুক তের ভাবনার মাঝে বলে উঠল, হোয়াই নট? এমনি জিজ্ঞেস করলাম। তে নিজেকে সামলে জবাব দেয়। জাঙ্কুক হাঁটে। তে হাতে টান পড়ে। সদর দরজার উদ্দেশ্যে হাঁটা ধরে জাঙ্কুক বলল, কামন, ভিতরে চলো। চমৎকার দেখতে বাড়িটার ভেতরে প্রবেশ করে তে চমকালো। চোখ যেন চারদিকে সৌন্দর্য দেখছে। ভেতর থেকে বাহিরে সবকিছু স্পষ্ট। জাঙ্কুক দিক থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজের গায়ে থাকা লম্বা কালো কোটটা খুলতে ব্যস্ত। তে সেদিকে খেয়াল নেই। জাঙ্কুক বুঝতে পারছে তে এসব দেখে শকড। জাঙ্কুক তেকে কিছু জিজ্ঞেস করবে তার আগে কল এলো একটা। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ফোনটা নিজে বারান্দার মতো একটা জায়গায় গেল। সময়টা একদম সকাল, বাহিরের পরিবেশ অন্ধকার। কাছের দেওয়ালের ও পাশে তুষারপাতের ফলে সামনে বাগানটা ঢেকে গিয়েছে। জাঙ্কুক একবার ঘাড় বাঁকিয়ে বউয়ের দিকে তাকালো। মেয়েটা চঞ্চল, আবার কঠিন। জাঙ্কুক ভাবে এইসব দেখে তে কি খুশি হবে? চঞ্চলতাই মেয়েটা তাকে নিয়ে পাগলামি করবে কিংবা জড়িয়ে ধরবে? কঠিন দাঁতের মেয়ে মানুষ করবে না এমন কিছু, হয়তো খুশিটা চেপে রাখবে নিজের মধ্যে। জাঙ্কুকের ভাবনার মাঝে কল কেটে আবার কল বাজে। তখন কল রিসিভ করে ওপাশ থেকে ইয়ঞ্জন ব্যস্ত সুরে বলল, স্যার, মিস্টার জি আপনার সাথে দেখা করতে চাই। ওকে ফাইন, বিকালে আমি আসছি। কিন্তু স্যার ম্যাডাম, নিয়ে যাবো সাথে করে। ইয়ঞ্জন কিছু বলার আগে কল কেটে দিল জাঙ্কুক। এরপর তীর কাছে গেল। তে তখন সোফায় বসে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক থতমত খেল। এত অল্প সময়ে একটা মানুষ কিভাবে ঘুমাতে পারে, তাও আবার বসে? অবশ্য পারে, তে নামের এই রমণীর দ্বারা অসম্ভব কিছু নেই। জাঙ্কুক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এরপর তেকে আলগোছে কোলে তোলে রুমে গেল। বাড়িটা একতলা, দুই দিক থেকে কাঁচের দেওয়াল আর দুই পাশে রুম। রুমে এসে জাঙ্কুক তেকে শুয়ে দিল। নিজেকে কোনো রকম কন্ট্রোল করে পোশাক পরিবর্তন করল। তারপর কক্ষ থেকে বেরিয়ে এলো। ফোন হাতে কল করে কারোর সাথে কথা বলল। এরপর সোফায় বসে ল্যাপটপে কিছু করতে লাগলো। মিনিট 5 পর কলিং বেল বাজল। জাঙ্কুক উঠে গিয়ে গেট খুলে বাইরে দুজন মহিলা দাঁড়িয়ে আছে। বয়স বোঝার উপায় নেই। বিদেশিদের এই একটা সমস্যা, তবে এতে জাঙ্কুকের কোনো সমস্যা নেই। বয়স যাই হোক, এতে তার কি? জাঙ্কুক মহিলাগুলোর দিকে এক পলক তাকিয়ে ফিরে এলো আবার। তাদের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে তারা সার্ভেন্ট। জাঙ্কুক ইংরেজিতে ঘর ঘর করে কিছু বলে রুমে চলে এলো। সময়টা দুপুর নয়, তবে অনেকটা বেলা হয়েছে। ফ্লাইট থেকে নেমে তারা সকালে নাস্তা করে নিয়েছে। এখন আর খাবারের তাড়া নেই। জাঙ্কুক এসে তের পাশে শুয়ে পড়ল। কিছু সময় এক দৃষ্টিতে বউয়ের মুখের দিকে তাকিয়ে আনমনে জড়িয়ে ধরল তেকে। সাথে সাথে তে নড়ে চড়ে উঠল এবং চোখটা মেলে জাঙ্কুকের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল। ঘুমের ফলে লাল হয়ে আছে চোখ। কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছে বিদায় জাঙ্কুকের খারাপ লাগলো। তে সাথে সাথে বলে উঠল, লিভ মি। জান আমার, একবার সুযোগ দিয়ে দেখো, দুঃখ তোমার আশেপাশেও দেখতে পারবে না। যতটা দ্রুত চোখ মেলেছিল তে তার চেয়ে দ্বিগুণ দ্রুতভাবে চোখটা বন্ধ করে নিল। তার আদৌ এ কথার বিপরীতে কি বলা উচিত মাথায় আসছে না। আচমকাই ঘুম ভেঙেছে তার মধ্যে জাঙ্কুকের এইরূপ কথা। তে কি রিয়াকশন নিবে ভেবে পাচ্ছে না। উল্টো দিকে পিঠ করে দেওয়ালের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আগে কত নারী ছিঁয়েছেন, আমাকে বোকা মনে হয়? আগে ছিঁয়েছি, এখন ছুঁই না। শুতে কতক্ষণ? আপনার সম্পর্কে ভালোই দাঁড়ানো হয়েছে আমার। জাঙ্কুক কিছু বলে না, মুখ বুঝে তের চুলের বাজে। মেয়েটার ওভার কোটের ভিতর দিয়ে পেটে হাত রাখে, গেঞ্জির উপরে।
তীর শরীরে ঠান্ডা একটা আওয়াজ পেল। মোচড়ামুচড়ি করতে শুরু করলো। জাঙ্কুক চেপে ধরে রইল বউকে নিজের সাথে। এরপর গম্ভীর স্বরে বলে উঠল, বিকেলে বেরোচ্ছি আমরা, এখন ঘুমাতে দাও, রাতে ফিরতে লেট হবে। ঘুমান না আপনি, আমাকে ছাড়ো। ডোন্ট ডিস্টার্ব। জাঙ্কুক শান্ত স্বরে বলে। তে আশ্চর্য হয়, অদ্ভুত, ডিস্টার্ব করছে তাকে, অথচ ভাব এমন করছে মনে হচ্ছে সে তাকে ডিস্টার্ব করছে। তে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ডিস্টার্ব করছেন আপনি। নাইট ক্লাব? গাড়িতে বসে দেখে অবাক করে বলল তে কথাটা। জাঙ্কুকের সাথে রয়েছে আরো একটা গাড়ি, সেটা থেকে ইয়ঞ্জন সহ আরো দুজন বডিগার্ড বেরিয়ে এসেছে। জাঙ্কুক থেকে দূরত্ব রেখে পেছনে দাঁড়ালো তারা। জাঙ্কুক গাড়ি থেকে নামতে নামতে তের উদ্দেশ্য করে বলল, কাম হিয়ার। কেন যাবো আমরা এখানে? তে গাড়িতে বসে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো। সামনে বসে ড্রাইভার, কোরিয়ান স্থায়ী লোক, বাংলা সহ তিনি আরো কয়েকটা ভাষা জানেন। তিনি যথেষ্ট অবাক হলো। জাঙ্কুকের সাথে তিনি শুরু থেকে রয়েছেন। জাঙ্কুকের সাথে এভাবে কেউ কখনো কথা বলতে দেখেনি, আর না জাঙ্কুক কারোর সাথে এত ভালো করে কথা বলেছে। জাঙ্কুক গাড়ির দিকে দেখে তারপর ঘরের দিকে তাকিয়ে শান্ত স্বরে জানালো, একটা মিটিং রয়েছে, 1 ঘন্টার মধ্যে চলে যাব, আপনি যান। তেসু যা নাচক করল। জাঙ্কুক না শুনতে নারাজ। বউকে সে একা বাহিরে রেখে কোথাও যাবে না, সাথে করে নিয়ে যাবে। তাই নাচর বন্ধা সে ঝট করে বউকে গাড়ি থেকে কোলে তুলে নিল। চমকালো, হতভম্ব হয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরল। জাঙ্কুক সামনে হাঁটে, গার্ড তাদের পেছনে। তীব্র গানের শব্দের সাথে মানুষের হেলদোল দেখে তীর অন্তর কাঁপে। এসবে সে অভ্যস্ত নয়, আগে কখনো এসবে যাওয়া হয়নি, তবুও ভয় প্রকাশ করল না। জাঙ্কুক একটা রুমে টেকি রেখে দুজন গার্ডকে পাহারায় রেখে ইয়ঞ্জনকে নিয়ে বেরিয়ে গেল। টেকিকে জিজ্ঞেস করা তো দূর, নিজেকে ধাতস্থ করার আগে জাঙ্কুক বেরিয়ে গেল। টিয়ার কি করবে, বসে রইল সেখানে। এক সেট সোফা সহ একটা বেড রয়েছে, সুন্দর একটা গোছানো রুম। বেশ দেখতে। এটা কি জাঙ্কুকের রুম? এখানে কি জাঙ্কুক রোগ আসে? এলেও কেন আসে? তীর হঠাৎ মনে হলো কিসের মিটিং এর জন্য জাঙ্কুক ক্লাবে আসে। তীর গলার মাফলারটা ভালো করে পেঁচিয়ে নিল। কাঁধ ব্যাগ থেকে লাল রঙের একটা লিপস্টিক বের করে ঠোঁটে দিল। কালো চশমাটা বের করে পরে নিল। লম্বা কালো ওভারকোটে ঢাকা শরীর, চুলগুলো উপর জুটি বাঁধা। নিজেকে সম্পূর্ণ পরিপাটি করে তীর দরজায় এলো। গার্ড তাকে দেখে মাথা নিচু করে দরজা দুদিক হয়ে হাত বাড়ালো। I want to meet Jian Jungkook immediately. Impossible, ma'am. তে একজন গার্ডের শার্টের পকেট থেকে কলম নিয়ে সেটা নিজের হাতের মিডলে বসিয়ে দিল। দুজন গার্ড আকস্মিক ঘটনায় অপ্রস্তুত হয়ে গেল, সাথে ভয়ে এক অপরের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই কে বলল, নাও ইউ ডিসিশন, ডোন্ট টেক মি অর নট। কি করবে এক অপরের দিকে কয়েকবার দেখা দেখি করে তাকে নিয়ে যাবে আশ্বস্ত করল। দুজন গার্ডের মধ্যে একজন তের পেছনে তো আরেকজন তের সামনে হাঁটছে। তারা যেই রুমে ছিল সেখান থেকে বেরিয়ে করিডোর দিয়ে সামনে একটু এগুলোর পর একটা ভিআইপি রুমের সামনে এসে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে একজন গার্ড একটা রিমোট টিপতে সেকেন্ডের মধ্যে ইয়ঞ্জন বেরিয়ে এলো এবং তেকে দেখে অবাক হলো, তবে তার চেয়ে বেশি চমকালো তের হাতে রক্ত দেখে। ইয়ঞ্জন আতঙ্কিত স্বরে বলল, ম্যাডাম ব্লাড, হাউ ডিড ইট হ্যাপেন? পরপরই কঠিন দৃষ্টিতে গার্ডের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কিছু। গার্ড দুজন মাথা নিচু করলো। ভেতর থেকে দুজনের কথা শোনা যাচ্ছে, একটা জাঙ্কুকে আর একটা মধ্যবয়স্ক লোকের হবে। ইয়ঞ্জনকে ডিঙ্গিয়ে রুমের ভেতর চলে গেল। আমি আপনার মেয়েকে বিয়ে করবো কোনোদিনই বলিনি, আশা করি নেক্সট টাইম এসব বলে আমাকে অকওয়ার্ড ফিল করাবেন না। জাঙ্কুক সোফায় বসে আছে, পায়ের উপর পা তুলে। পুরুষটার হাতে ওয়াইনের গ্লাস। লাল তরল পানির দিকে তাকিয়ে কথাটা বলল জাঙ্কুক।
সামনে বসা ধপধপে সুন্দর একটা অর্ধবয়স্ক পুরুষ। চুল দাড়ি আট পাকা, চমৎকার দেখতে পুরুষটা গম্ভীর স্বরে বলে উঠল, লিসা তোমাকে চাই জাঙ্কুক। নাও আই এম ম্যারিড, সো আপনার বিয়ের ছাওয়াটা ভিত্তিহীন। আমি তোমার মামা, ডিভোর্স দাও মেয়েটাকে। আমার পরে তুমি রাজত্ব করবে জি গ্রুপে। জাঙ্কুক হাসে, থাকি লোভ দেখাচ্ছে। এতদিনেও মিস্টার জি জিয়ন জাঙ্কুককে চিনতে পারেনি ভেবে জাঙ্কুক বাঁকা হাসল। জিয়ন জাঙ্কুককে চেনা সহজ নয়, সম্ভবও নয়। জাঙ্কুকের ডান পায়ের উপর বাঁ পাটা নাচল জাঙ্কুক। এরপর বলল, 3 year have not changed to me, and next time and future I am not changed. তুই যেটা এসব দেখে ভাগরুদ্র। লিসার বাবাইটা জাঙ্কুকের মামা? কই, এতদিন তো জেনে এসেছে জাঙ্কুকের মা জিন বেগম একাই, ওনার আর কোনো ভাই বোন নেই। তাহলে উনি কে? কিছু বলার আগে জাঙ্কুক চোখা ফেলল। তরির গতিতে এসে পেকে টান দিয়ে কানে তুলে নিল। লম্বা লম্বা কদম ফেলে আগের রুমে ফিরে এলো। এলো পেটারি জাঙ্কুকের পিঠে কিলঘুষি মেরেই চলেছে। জাঙ্কুক দপাস করে টেকে নরম তুলতুলে গদিতে ফেলে দিল। এতে চোখ মুখ কুচকে নিল। জাঙ্কুক নিজের গলা থেকে ট্রাই করতে ব্যস্ত সরে দাঁতে দাঁত চেপে বলল, বলেছিলাম এখানে থাকতে, তারপরেও কেন এই জানোয়ারটার সামনে ধী ধী করে চলে গেলে? আপনার মামা লাগে উনি? ডোন্ট কেয়ার ভাব নিয়ে জিজ্ঞেস করল। একটুও ভয় নেই তীর। জাঙ্কুক তীর চোখে ভয় দেখতেছে। অগত্য সেই মোতাবেক এগিয়ে গেল। পিছিয়ে যায়। জাঙ্কুক শার্টের বোতাম খুলে আর বলে, তোমার এসব জানতে হবে না, টপিক চেঞ্জ না। আমার মাথা খারাপ করে দিয়েছো তুমি। কথাটা বলে একদম কাছে চলে গেল জাঙ্কুক। তার হাত ধরতে গিয়ে নজরে এলো মুঠো করে হাতে লিপস্টিক নিয়ে রেখেছে। জাঙ্কুক অবাক হয়ে মুখের দিকে তাকালো। বাঁকা হাসলো। তারপর নিজের হাত নিজের চোখের সামনে ধরে উল্টে পাল্টে দেখতে দেখতে রাসবরী স্বরে বলে উঠল, সরি টু সে, নিজেকে আঘাত করার মতো বোকা মেয়ে চিন্তায়ও নয়। জাঙ্কুক উপর আছোয়া ছিল এতটা সময়। অর্ধেক শরীর এত সময় উন্মুক্ত থাকলেও এবার সম্পূর্ণ শরীর জাঙ্কুকের বলিষ্ঠ শরীরের নিচে ঢাকা পড়ল। জাঙ্কুক এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে নিলেই বাঁধা দিল জাঙ্কুক কি থামার পাত্র? সে তো আরো এক ধাপ উপরে। হাত উল্টে ধরে চেপে ধরল। বুক মুচকে নিল। জাঙ্কুক চোখে চোখ রেখে তারপর মুচকি হেসে বলে উঠল, আবার আমি ইমপ্রেস হয়েছি বউ। নাক মুখ কুচকে নিল। মোটে এসবের গলে যাওয়ার পাঁচি নেতে বিরক্ত সুরে বলল, শুনুন তো, আমার ঠান্ডা লাগছে, কমফোর্টার দিন। ঠান্ডা লাগছে? আমাকে জড়িয়ে ধরো। বাই দা ওয়ে, তোমায় কিন্তু লিপস্টিক পরলে দারুণ লাগে সুগন্ধি ফুল। সদরাচর লিপস্টিক ঠোঁটে লাগায় না, দিলেও খুব অল্প স্বল্প। তবে আজ অনেক বেশি গাঢ় রঙের লিপস্টিক দিয়েছে সে। হিয়ালি স্বরে বলে উঠল, মেয়েদের সাথে ভালো ফ্লার্ট করতে পারেন আপনি। তুমি তো আমার বউ। ক্ষুধা পেয়েছে আমার। বুঝতে পারছে জাঙ্কুক এত সহজে ছাড়বে না তাকে। বাহানা কোনোটাই কাজে আসছে না। জাঙ্কুক এর মধ্যে আবদার করে বসলো, একটা চুমু খাই। বউ প্লিজ না করো না, আমার না ভয়ঙ্কর রকমের একটা ইচ্ছা করছে চুমু খাওয়ার। ঠোঁট মেরে কিছু বলার আগেই বুঝতে পারলো উষ্ঠদায়ী জাঙ্কুক দখল করে নিয়েছে। জাঙ্কুক রসালো লিপস্টিক বলা ঠোঁটটা নিজের মতো করে চষে নিতে লাগলো। শুধু কি ঠোঁট, দেহখানা সম্পূর্ণ নিজের আয়ত্তে নেওয়া তীব্র পায়তারা চালাচ্ছে জাঙ্কুক। চটপট করতে থাকে। সুযোগ পাচ্ছে না মেয়েটা কিভাবে জব্দ করবে এই পুরুষটাকে। এবার নিজের দাঁতকে কাজে লাগালো। সুযোগ বুঝে দাঁত ফুটালো জাঙ্কুকের সিগারেট পোড়া ঠোঁটে। নোনতা সাপ পেতে বুঝতে পেরে রক্ত এসেছে, অথচ সামনে মানবের কোনো হেলদুল নেই। সে নিজের খায়েশ মিটিয়ে তবে ছাড়লো টেকে ছেড়ে বাঁকা হেসে ঠোঁট বসতে বসতে বলল,
সমানে সমানে না হলে খেয়ে মজা নেই। আই হোপ তুমি আমাদের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করবে সুগন্ধি ফুল। তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখে লজ্জা শরমের বালাই নেই এই পুরুষের মধ্যে। ভুল ভালো করে বুঝতে পেরেছে তে বিরক্তিতে আবার বলল, বাড়ি যেতে চাই, খাবে না? জাঙ্কুক জিজ্ঞেস করে তে কথাটা। তে জাঙ্কুককে নিজের উপর থেকে ঠেলে সরিয়ে দেয়। এরপর উঠে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করে ব্যাগ কাঁধে ঝুলিয়ে কক্ষ থেকে আবার বের হওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। জাঙ্কুক কি ভেবে দ্রুত বউয়ের পিছনে ছুটে। তে ক্লাব থেকে বেরিয়ে আসার আগে একটা হুইস্কির বোতল নিয়ে নিল হাতে, যা দেখে জাঙ্কুকের চোখ কোথা থেকে বেরিয়ে আসার উপক্রম। দ্রুত কদম ফেলে তের পেছনে এলো। গাড়িতে বসে পেশিটা মুখে খুলতে লাগলো। জাঙ্কুক গম্ভীর স্বরে বলল, এটা খেলে তোমার মাথা ঘুরবে। নেশা হবে না? তোমার হবে, আপনার হবে না? জাঙ্কুক জবাব দিল না। নামি দামি অ্যালকোহলেও যার নেশা হয় না, তাহার কাছে সামান্য হুইস্কি দিয়ে নেশা হবে, ব্যাপারটা হাস্যকর। এবার ক্যাপ খুলতে জাঙ্কুক সেটা নিজের কাছে টেনে নিল। চটে গেল। রাগান্বিত স্বরে বলে উঠল, দিন, আমাকে দিন, আমি খেতে চাই ওটা। জাঙ্কুক এটা ফেলে দিতে নিলে তড়িৎ করে বলে উঠল, আচ্ছা আমি খাবো না, আপনি খান, আপনার তো আবার নেশা হয় না। জাঙ্কুক কিছু ভেবে ঢক ঢক করে অর্ধেক বোতল খেয়ে নিল, কিন্তু খাওয়া শেষে বেচারা বুঝতে পারছে এটা আসলে সাধারণ কিছু নয়। দৃষ্টি তুলে তের দিকে তাকিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা থেকে দেখতে পেল ওর চোখের সামনে। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বাঁকা এসে ইয়ঞ্জনকে কল দিল। জাঙ্কুক শুধু চোখ বন্ধ করলো। তবু একটু চিন্তিত হলো, আদৌ জাঙ্কুকের কি নেশা হলো তো? জিন বেগমের বাবা কোরিয়ান ছিল আর মা ছিল বাঙালি, এবং ওনার বাবা জিন প্রথমবার বিজনেসের সূত্রে বাংলাদেশে এসে দেখা হয়েছিল জিন বেগমের মা হালিমার সাথে। দীর্ঘ সময় তারা একসাথে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, এবং দুজন একসাথে এত সময় থাকার ফলে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, এবং সেটা থেকে ধীরে ধীরে তাদের প্রেমের শুরু। যদিও হালিমা একজন সাধারণ এমপ্লয়ার ছিল আর মিস্টার জি ছিলেন একজন সফল বিজনেসম্যান। হালিমা গ্রাজুয়েট, কমপ্লিট অ্যান্ড বংশ পরিচিত ভালো, তার উপর দেখতে ছিলেন বেশ চমৎকার। সেক্ষেত্রে দুজন যেহেতু প্রাপ্তবয়স্ক এবং সফল ছিলেন, তাই তাদের ভালোবাসার পরিণতি পেয়েছিল, এবং এটা সূচনা হয়েছিল চমৎকারভাবে। বছর করে কুল জুড়ে এই জিন বেগমই এলেন। সে কি আনন্দ দম্পতির, কিন্তু সুখ তো সবার কপালে সহে না। তেমনি হালিমা বেগমের কপালে বেশি দিন থাকেনি। কঠিন বেদিতে আক্রমণ হয় তিনি, আর মেয়ের যখন 3 বছর বয়স হয় তখনই তিনি মারা যান। মারা যাওয়ার আগে অবশ্য নিজের আবার স্বামীকে বিয়ে করান, যার নাম ছিল নিকিতা, এবং ভীষণ ভালো ছিল সেই মহিলা। আর তারই ছেলে হচ্ছে মিস্টার জি। সে হচ্ছে নিকিতার আগের সংসারের ছেলে। ওনার আগে একটা বিয়ে হয়েছিল, তবে স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। হালিমার মৃত্যুর পরপরই সবকিছু কেমন বদলে গিয়েছিল। নিকিতা সব কিছু সামলেছে, শুধু নিজের ছেলেকেই সামলাতে পারেনি। সে সর্বদাই জিনকে অত্যাচার করত, যা নিয়ে জিনের বাবা, জিন এবং নিকিতার মধ্যে অনেক ঝামেলা হতো। তবে জিন বেগম তো বুঝে গিয়েছিল নিকিতা ভালো হলেও জি ভালো নয়। এভাবে বড় হতে লাগলো দুজন, এবং জিকে সামনে রাখত নিকিতা, আর জিন বেগমকেও অনেক ভালোবাসত। দুজনকে কখনো তিনি আলাদাভাবে দেখেনি। নিজের ছেলে মেয়েকে নিয়ে ভ্যাস সুখে দিন কাটতে লাগলো। এদিকে জি বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারছে জিন বেগমের প্রতি দুর্বল হচ্ছে সে, এবং এক সময় সে উপলব্ধি করে নিজের স্টপ সিস্টারকে ভালোবেসে ফেলেছে সে, যেটা দৃষ্টিকৌতুক ছিল, ঘৃণিত কাজ ছিল। নিকিতা এটা জানার পর জিন বেগমকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, এবং নিজের কোম্পানির শেয়ারের এক ছেলের সাথে বিয়ে ঠিক করলেন, আর সেই পাত্র হচ্ছে আরেন। এইসব কথা জির কানে পৌঁছার মাত্র সে প্রথম রেগে যায়,
এবং একদিন রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরে জিন বেগমের রুমে যায় আর বাজে কিছু করার জন্য জবরদস্তি করতে থাকে জিন বেগমের সাথে। কিন্তু মিস্টার জিন আর নিকিকে বাড়িতে ছিল শিবির, আর তারা জিকে আটকাতে এলে জিয়ের হাতে দস্তাদস্তিতে মৃত্যু হয় মিস্টার জিনের, এবং নিকিকা স্বামীর মৃত্যু আর মেয়ের দর্শনের চেষ্টায় ছেলের বিরুদ্ধে কেস করে। এই জি ফিরে জেলে চলে যায়, কিন্তু ততদিনে জিন নিজেকে গ্যাংস্টার করে নিয়েছিল, সেটা কেউ জানত না, যার জন্য তাকে জেলে মিলিয়েও নিজের ক্ষমতার জোরে জেল থেকে বেরিয়ে আসে। কিন্তু সব খারাপের মধ্যে নিকিকা ততদিনে একটা ভালো কাজ করে ফেলেছিল, আর সেটা হচ্ছে আরএমের সাথে জিন বেগমের বিয়ে দিয়ে দিয়েছিল, আর তিনি নিজেও মারা গিয়েছিলেন। দুইটা বার এত বড় বড় কিছু নিজের সাথে করেছে, তাই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর জি পড়িয়ে চলে গিয়েছিল, আর অনেক বছর কোনো যোগাযোগ ছিল না জিন বেগমের সাথে। তবে হুট করে একদিন জি জিন বেগমের কাছে সব কিছুর জন্য ক্ষমা চায়, আর নিজের ভুলের জন্য অনুতপ্ত সে, যার জন্য জিন বেগম খারাপ করে দেয় ওনাকে। আর তার কিছুদিন পরেই ওনার স্ত্রী মারা গিয়েছিল। লিসা তখন এসএসসি পাস করেছিল, তবে মায়ের মৃত্যু মেয়েটা একদম ভেঙে পড়ে। একসময় জিন বেগম লিসাকে সাথে করে নিয়ে আসে, এবং এরপরের অবস্থা আরো বেগতি হয়। এবং এক সময় জাঙ্কুক লিসাকে অনেক সাপোর্ট করেছিল, যদিও জিয়ন পরিবারের সবাই এটা করত, তবে জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়ে লিসা, এবং জাঙ্কুক সেটা বুঝতে পেরে নিজস্ব দূরত্ব বজায় চলত। লিসাকেও জি নিজের কাছে নিয়ে যায়। সবাই এখানে এটার সমাধান ভাবলে আসলে তেমনটা হয় না। লিসা মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওকে পরবর্তীতে হসপিটালাইজ করতে হয়, এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা করে কোনো পরিবর্তন আসেনি লিসা। বাধ্য হয়ে মিস্টার জি জিন বেগমের নিকট জাঙ্কুককে চায়। বিয়ের প্রস্তাব দিলে এতে জাঙ্কুক একদম নারাজ, সে রাজি হয় না, কিন্তু লিসাকে সে মেন্টালি সাপোর্ট দিবে এমনটা আশ্বাস দেয়। ততদিনে জাঙ্কুক স্কলারশিপ পেয়ে কোরিয়ার একটা ভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল। এই সুযোগে মিস্টার জি জাঙ্কুককে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। জাঙ্কুক সেখানে থাকতে শুরু করলো, আর এটা হয়তো স্যারের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ইয়ঞ্জন এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলেন। পাশে বসে বেগরে ঘুমাচ্ছে জাঙ্কুকের দিকে একবার তাকালো। এমনি ঘুমাচ্ছে না, বেচারা অতিরিক্ত অ্যালকোহলের ফলে বেহুশ হয়ে আছে। জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে উঠল, আমি কেন বিশ্বাস করবো এসব? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমার প্রশ্নের উত্তর, আপনার স্যার বিয়ের রাতেই কেন এখানে চলে এসেছিল? ইয়ঞ্জন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। তে বুঝে নিল ইয়ঞ্জন বলতে চাচ্ছে না, হয়তো জাঙ্কুকের কঠিন নির্দেশনা রয়েছে। ইয়ঞ্জন তেকে বলল, বিশ্বাস না হলে বড় ম্যাডামকে জিজ্ঞেস করবেন। তাহলে সেদিন হেনি আমাকে কিছু বলেনি কেন? হেনি বয়স দেখেছেন ওর? সবে মাত্র ক্লাস 6-এ পড়ে। এসব তো অনেক আগের ঘটনা। থতমত কেন? আসলে জাঙ্কুক সুগার তুলনায় হেনি অনেক ছোট, আর আরএম ও মেয়ের প্রচুর শখ ছিল বিদায় জিন বেগম যখন ভুলবশত কনসিভ করে তখন একটা মেয়ের আশায় কোনো রকম ব্যবস্থা নেননি তারা, এমনটা শুনেছি। তে হতাশ হলো। সার্ভেন্টও কোনোদিন কিছু বলেনি থেকে, আর না জিন বেগম বা কারো থেকে মিস্টার জিন বা লিসার ব্যাপারে এতদিন কিছু বলতে পারত। তবে কি জাঙ্কুকের আজকের এই অবস্থার পেছনে কোনোভাবে মিস্টার জি এর অবদান রয়েছে? অনেকদিন হয় সুগা জিমিনের কথা ভুলে গিয়েছিল, তবে আজ হঠাৎ তের স্থানে অফিসে জিমিনকে দেখে সেদিন রাতে কথা মনে পড়ল। মেয়েটা এত ভীতু। সেদিন ক্লান্তির জন্য এটা বুঝতে না পারলে এখন জিমিনের ভীতু মুখ দেখে ব্যাপারটা উপলব্ধি করতে পারছে সুগা। সুগা জিমিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসতে বসতে বলল, রিল্যাক্স, আমাকে এত ভয় পাওয়ার কিছুই নেই। ভয় পাচ্ছি না আমি। কিছুটা তোতলানো স্বরে জিমিন কথাটা বলল। সাদা একটা নর্মাল থ্রি পিস পরা জিমিন, ওর না গলায় ঝুলানো,
চুলগুলো অত বড় না। তের চুলগুলো লম্বা, তবে জিমিনের চুল বেশ ঘন। বিনুনিটা কিন্তু আবার তের মতোই বেঁধেছে জিমিন। সুগা আনমনে হাসে। সুগা জিমিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসলো। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কিসব পড়ছো তুমি? অনার্স ফাইনাল ইয়ার। জিমিনের উত্তর শুনে সুগা ফেল ফেল করে তাকিয়ে থাকে জিমিনের দিকে। তার বিশ্বাস হচ্ছে না। অস্পষ্ট সুরে মুখ দিয়ে বেরিয়ে না, বাচ্চা মেয়ে, এতগুলো টাকা? তে বিস্ময় নিয়ে শুধালো। জাংকক সিকিউরিটি গার্ডকে ইশারা করলো। একজন গার্ড সাথে সাথে ফোন হাতে কিছু করলো। জাংককের ফোনে শব্দ হলো। জাংকক ফোন চেক করলো। সেখানে কিছু দেখে মেজাজ খারাপ হলো জাংককের। মুহূর্তে রাগে চোয়াল শক্ত হলো। ফোনটা উল্টো করে শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে দিল নিচে। নিচে পড়ে বরফের পিছলে চারিদিকে ছড়িয়ে পড়লো। সেখান থেকে কিছুটা বরফ তের উপরে এসেও পড়লো। তে অবাক, কিভাবে হঠাৎ রেগে গেল কেন পুরুষটা? আর এতটুকু টাকাই বা কে দিল? কি কারণে দিয়েছে? কত রকম প্রশ্ন। জাংকক তের হাত টেনে ধরে আচমকায় বাড়ির ভিতর যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে ইয়ঞ্জনকে আদেশ করলো, গাড়ি বের করো, 10 মিনিট, তার মধ্যে মিস্টার জি এর সাথে আমি মিট করতে চাই। এরপর তেকে টেনে নিয়ে জের বাড়ির ভিতর চলে গেল। তে পুরো হতভম্ব, কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। তার মধ্যে জাংককে রেগে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। জাংককের মাস্টার বেডরুমে নিয়ে গিয়ে তেকে সেটার উপর ফেলে লক করে দিল। সার্ভেন্ট 3 জনের মাথায় নিচু করে দাঁড়িয়ে আছে তের রুমের সামনে। জাংকক বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মহিলা সার্ভেন্টগুলোকে সাবধান করে দিল যাতে তে রুম থেকে বেরোতে না পারে। রাত বেশ হয়েছে। বিদেশের বাড়িতে সেসব বোঝার জো নেই। লাইটিংয়ে মানুষ এত আনাগোনার কোনো কমতি নেই। যে যার মতো এনজয় করছে। ইয়ঞ্জনের মন চায় এভাবে বউ নিয়ে ইচ্ছে মতো অনেক রাত অব্দি ঘুরোঘুরি করবে, কিন্তু হাই আফসোস, এটা বোধহয় এই জন্মে আর করা সম্ভব হবে না। তারা স্যার নিজে বিয়ে করেছে 3 বছর হলো, না স্যার বাসর করলো আর না তাকে বিয়ে করে 1 বছরের মধ্যে বাসর করার মতো ছুটি দিল। ইয়ঞ্জনের নিজের ইচ্ছাকে তাজ্জব বনে গেল। কিছু সময় পূর্বে ঘটনা পুনরায় মনে পড়ল। এত সিরিয়াস মুভমেন্টে এমন চিন্তা ভাবনা ভাবা যায়? তার ক্লাব থেকে কিছু সময় পূর্বে ফিরেছে। বাড়ির ভিতর প্রবেশ করার আগে জাংককের ঘুম ভেঙেছে। আর গেট থেকে বাড়ির ভিতর যাওয়ার জন্য গাড়ি থেকে নামার পরই 2 জন গার্ড একটা পার্সেল নিয়ে হাজির হলো। সেটা চেকিং করাই ছিল, কোনো রকম বিপজ্জনক কিছু ছিল না। অগত প্যাকিং খুলতে আদেশ করলো জাংকক, কিন্তু পার্সেলের কিছু থাকবে আশা করিনি। টাকা টাকা আবার কেউ পার্সেল করে পাঠায় নাকি? কিন্তু কেউ একজন পাঠিয়েছে। আর একটা মেসেজও ছিল জাংককের জন্য। মেসেজটা দেখে ইয়ঞ্জনের মাথা খারাপ হচ্ছিল। সেখানে জাংককের রেগে আগুন হওয়াটা ইয়ঞ্জনের নিকট অস্বাভাবিক কিছু মনে হলো না। গাড়িগুলো সব একটা নিরিবিলি রাস্তায় এসে থামলো। চারিদিকে সাদা বরফে ঢাকা, শুধু রাস্তাটাই কালো। কিছু সময় পূর্বে হয়তো এটা পরিষ্কার করা হয়েছে। 4 কালো গাড়ি থেকে 4 জন করে বডিগার্ড বেরিয়ে এলো। 5 নাম্বার গাড়িটা থেকে বেরিল প্রথমে ইয়ঞ্জন, তারপর ঘুরে গিয়ে ওপাশের দরজা খুলে দিল। গার্ডগুলো এসে সবাই সিরিয়ালে বেশ দক্ষতার সাথে দাঁড়িয়ে গেল। প্রশিক্ষণের কিনা? রাস্তার বিপরীতে দাঁড়িয়ে 3টা গাড়ি আর 5 জন গার্ড। আর মিস্টার জি, সবার চোখে কালো চশমা। গাড়ি ঘোড়ার লাইটের আলোতে চারপাশে আলোকিত। জাংককের সৈন্য সংখ্যার তুলনায় মিস্টার জি এর সৈন্যের সংখ্যা নগণ্য বটে। জাংকক নিজে রিভলভারটা বের করে লাফিয়ে নিজের গাড়ির উপর উঠে বসলো। একজন গার্ড এসে একটা জ্বলন্ত সিগারেট জাংককের ঠোঁটের বাজে গুজে দিয়ে গেল। জাংকক একটা দিয়ে কালো মোটা সিগারেটটা নিজের আঙ্গুলের বাজে নিয়ে আচমকাই মিস্টার জি এর পাশে দাঁড়ানো একজন গার্ডের উপর শুট করে দিল। মিস্টার জি এর হাতেও সিগারেট। তিনি শুধু আর চোখে তাকালো।
একবারও নিচে নিতের দেহটার দিকে ব্রুক ক্যাপেন তিনি। জাঙ্কক এক এক করে সবগুলো গার্ডকে মেরে ফেলল। এরা সবাই কি জীবিত ছিল আসলে? আপনি মানুষ হবেন না, সবগুলোকে আগে মেরে দিয়েছে। এরা তো আপনারই মানুষ ছিল। আমাকে শেখাতে এসো না, আমি জানি এরা তোমার লোক। এনিওয়ে, ডিসিশন কি চেঞ্জ হয়েছে নাকি আরো কিছু ট্রেলার প্রয়োজন? জাঙ্কক শান্ত, সিগারেট টানে। মিস্টার জি আবার বলে, ক্লাবে একজন বেশ চড়া দাম দিয়ে বলেছে পছন্দ করেছে মেয়েটা। জাঙ্কক কি এত ভালো মানুষ? বউয়ের নামে সে এমন কথা বসে বসে শোনার পাত্র? মোটেও নয়। জাঙ্কক সাথে সাথে আবার টিকার ছাপে। শব্দ হয় না কোনো, শুধু মিস্টার জি নিজের হাত চেপে ধরে ব্যথায় কুকড়ে ওঠে। জাঙ্কক লাফিয়ে গাড়ি থেকে নেমে সামনে ডিগির উপর থেকে সিগারেটে অদূরে ফেলে দেয়। এরপর শান্ত স্বরে বলে ওঠে, এতদিন ছেড়ে দিয়েছি বলে সবসময় ছেড়ে দেব? এটা বাবা বোকামি। আমার ফুলের দিকে আরেকবার নজর দিলে পৃথিবী থেকে অস্তিত্ব মুছে ফেলবো আপনার। আপনি কি ট্রেলার দিয়েছেন, আমি আপনাকে দিয়ে গেলাম। জাঙ্কক দুজন বডি গার্ডকে কিছু ইশারা করে দিল। এরপর নিজের রিভলভারটা আবার কোমরে গুজে নিল। পেছনে বাকি গার্ডরা সাথে এলো। ইয়নজন জাঙ্ককের পাশে হাঁটে, তবে দূরত্ব রয়েছে যথেষ্ট। সে বিড় করে আওড়ালো, ম্যাডাম এসব জানতে পারলে কি হবে? ইয়া মাবুদ, আমার তো এখন থেকে টেনশন হচ্ছে। জাঙ্কক আচমকাই ইয়নজনের গলা টেনে দিল। বেচারা ইয়নজন জাঙ্ককের সামনে একজন দুর্বল পুরুষ। জাঙ্ককের মতো বলিষ্ঠ শরীরের তাগড়া পুরুষ এমনভাবে কলার তোলে জানটা বেরিয়ে আসার জন্য ছটফট করবে, এটাই তো স্বাভাবিক। জাঙ্কক ইয়নজনের কলার ঝাঁকিয়ে বলে উঠল, সুগন্ধি ফুল যদি এসব জানতে পারে, আই সোয়ার তোমার আর এই জীবনে বাসর করা হবে না। ইয়নজনের ভয়ে আত্মাটা এত সময় ছটফট করলেও জাঙ্ককের হুমকিতে একদম শান্ত হয়ে গেল সেটা। ইয়নজন অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, বিয়ের পর যদি বাসর করতে না পারি তাহলে বেটা চেহারা হয়ে জন্মটা যে বিতা হয়ে যাবে আমার জান। ভাগ্যভালো জাঙ্কক শুনতে পারি, নয়তো তাকে নির্ঘাত এই রাতের অন্ধকারে এখানে একা ফেলে চলে যেত এই পাষাণ পুরুষ জিয়ান জাঙ্কক। ইয়নজন পেছনে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখলো দুজন গার্ড মিস্টার জিকে ধরাধরি করে গাড়িতে বসাচ্ছে এবং মিনিটের ব্যবধানে তারা চলেও গেল। ইয়নজন চারিদিকে স্তব্ধ নয়নে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল, স্যার পাক্কা প্রমিস, আপনার কসম স্যার, ম্যাডামকে কোনো দিনই আমি এসব বলবো না। কিন্তু ম্যাডাম যদি যাই না যাই তাহলে তুমিও বাসরের কথা ভুলে যাও। জাঙ্কক সাথে সাথে জবাব দিল ইয়নজনকে। ইয়নজনের মুখখানা একদম চুপসে গেল। জাঙ্কক ইয়নজনকে ছেড়ে দিয়ে ব্লেজারের ভেতরে শার্টে ঝুলানো কালো সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। ইয়নজন ফেল ফেল করে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, এত সুদর্শন একজন পুরুষ, সে ছেলে হয়েও এই বেড়ার উপর রোজ 14 বার ক্রাশ খায়। কত শত মেয়ে একবার পাওয়ার জন্য মুখিয়ে থাকে, আর এই বেড়া একটা সাইকো। ইয়নজনের বাসরের কথা মনে পড়তে কান্না পেল। তবে জাঙ্ককের কণ্ঠস্বর শুনে কান্নাগুলো গলা পেঁচিয়ে পেটের ভিতর চলে গেল, আর বাইরে এলো না। ইয়নজন নিজেকে সামনে গাড়িতে গিয়ে বসে। আমার 24 বছর শেষ হতে আর 4 মাস বাকি আছে। আমি বাচ্চা না। কোনো মেয়ে যে নিজের বয়স এত ইজিলি বলে দেয় ভাব বলতে পারে এমন কোনো অভিজ্ঞতা সুগার নেই। তার 28 বছর জীবনে এমন কারোর সাথে পরিচয় হয়নি সে। সুগার থমথমে স্বরে বলে উঠল, দেখে বোঝা যাচ্ছে না। এনিওয়ে, আমার খাবারটা একটু সার্ভ করে দাও, আসলে আমার অ্যাসিস্ট্যান্ট একটা কাজে আটকে গিয়েছে। জিমিনকে ইশারা করে নিজের সাথে আসতে বলে আগে আগে হাঁটা দিল সুগার। জিমিন কোনো কিছু না ভেবে সুগার পিছনে হাঁটে। সুগার অবাক হয়, একবার বলার পরপরই তাকে খাবার সার্ভ করে দিতে রাজি হয়ে গেল। মেয়ে মানুষ এত একটু অ্যাটিটিউডওয়ালা হবে, এমন সাদাসিধে টাইপ কেন হবে? এর কি মাথায় ঘিলু নেই? একটা প্রাইভেট কেবিনে একজন পুরুষের সাথে একা যেতে রাজি হয়ে গেল। অদ্ভুত মেয়ে মানুষ। আমার এই মুহূর্তে তোমাকে এভাবে দেখে যতটা মাতাল মাতাল লাগছে, সন্ধ্যায় তোমার দেওয়া করার ডোজের অ্যালকোহলেও এত মাতাল করতে পারেনি আমায়। পেছনে আচমকাই এরূপ কথা শুনে চমকে উঠল।
রাতের পোশাক পরছিলাম। বিস্ময় নয়ন ধরে বেশ বড় বড় আকৃতি ধারণ করলো কথাটা শুনে। টাওয়ালটা দ্রুত নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিল। অতঃপর ঘুরে জাঙ্কুকের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হলো দুজনে। জাঙ্কুক শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তে ওয়াশরুমের কাছের দেওয়ালটার দিকে তাকালো। তৎক্ষণাৎ তে চোখ বন্ধ করলো আর ভাবলো, ইস, জাঙ্কুক সব দেখে ফেলেছে তার মানে। আর কিছু ভাবতে পারে না তে। রাগে দুঃখে দাঁত খিলমিল করে বলে উঠল, এটা কোন ধরনের ভদ্রতা জাঙ্কুক? ভদ্র ভদ্র আমি নই। ড্রেস চেঞ্জ করছি আমি। করো, আপনি বাইরে যান। তে নিজের রাগ সংবরত করে কোনো রকম কথাটা বলল। জাঙ্কুক নড়ে না, বরং বাথটাবে বসে পড়ে। পানি নেই সেটাতে, কয়েকটা গোলাপ ফুল রয়েছে, বেশ তরতাজা। হয়তো কিছু সময় পূর্বে এগুলো সার্ভে রেখে গেছে। জাঙ্কুক সেগুলো থেকে একটা ফুল হাতে তুলে নিল। এরপর সেটা থেকে একটা একটা পাপড়ি ছিঁড়ে তের দিকে ছুঁড়ে ফেলে বলল, শুধু শুধু টাইম ওয়েস্ট করছো, আমি যাচ্ছি না সুগন্ধি ফুল। তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। গায়ে বাহিরের পোশাক, গা থেকে কেমন ভোটকা একটা গন্ধ ছড়াচ্ছে। তে বুঝতে পারে এটা সিগারেটের গন্ধ। তে সেটা সব কিছু মাথা থেকে জেরে চারিদিকে দৃষ্টি ঘুরালো। ওয়াশরুমটা যথেষ্ট বড়, কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে হলে জাঙ্কুকের পাশ দিয়ে যেতে হবে। তে ধীরে ধীরে একদম জাঙ্কুকের কাছে গেল। সামান্য ঝুঁকে জাঙ্কুকের বুকে বাঁ হাতটা রাখলো। জাঙ্কুক দ্বিতীয়বারের মতো গাটা শিউরে উঠল, কারণ এই রমণী অদ্ভুতভাবে ছুঁয়েছে থাকে। এক দৃষ্টিতে বইয়ের বুকে তাহলেটার দিকে, তো আরেকবার তের চোখের দিকে তাকালো। ব্রজোড়া কুচকে গম্ভীর স্বরে বলে উঠল, এভাবে মনোরঞ্জনের চেষ্টা? পরবর্তীতে আমাকে আবার অসভ্য বলবে, এটা কিন্তু অন্যায়। তে মুচকে হাসে। মনে মনে প্রচুর বিরক্ত মেয়েটা, কিন্তু প্রকাশ্যে সেটা বোঝার উপায় নেই। কিন্তু সে নিজেও কিছু একটা এলোমেলো, শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। হঠাৎ জাঙ্কুক অনুভব করলো বউ তাকে ধাক্কা দিল। ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে। কিছু বুঝে ওঠার আগে দরজাটা অদ্ভুত শব্দে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে। রুমের ভিতর কি হচ্ছে সেটা ওয়াশরুম থেকে স্পষ্ট দেখা গেলেও রুম থেকে ওয়াশরুম দেখা যাচ্ছে না। এই রুমের ভিতর থেকে আন্দাজে সাদা রঙের পর্দাটা টেনে দিল। জাঙ্কুক তখনও বসে আছে বাথটাবের ভিতর। বউ তাকে বারবার ধোকা দিচ্ছে। বেচারা ইটা ভেবেই যেন আসমান জমিন এক হচ্ছে। কি সাংঘাতিক মহিলা রে বাবা। জাঙ্কুক ভিড় ভিড় করে বলল, আই লাইক ইট বউ। ভালোবাসি বলতে পারছি না, এটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে আমার। তবে তোমার অ্যাটিটিউড আমার হৃদয়ে ঝড় তুলতে সক্ষম আমার সুগন্ধি ফুল।